১৭৩ বছরের ইতিহাসের উষ্ণতাকে ছাড়িয়ে যেতে পারে ২০২৪ সাল, এমন আশঙ্কা আবহাওয়া ও জলবায়ু সংশ্লিষ্টদের। তারা বলছেন, পৃথিবীর তাপমাত্রা ক্রমেই বাড়ছে, যার প্রভাবে উত্তাপ বেড়েছে এ অঞ্চলেও। গেল ১০০ বছরে ১ ডিগ্রির উপরে যে বৈশ্বিক তাপমাত্রা বেড়েছে তা আর বাড়তে না দেয়াই হবে চ্যালেঞ্জ। আবহাওয়ার রুদ্ররূপ নিয়ে ধারাবাহিকের প্রথম পর্বে দেখুন হাসান মাহমুদের রিপোর্ট। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা। স্বস্তির বৃষ্টি, উত্তাপের হাঁসফাঁসে, নাভিশ্বাসে জলের প্রার্থনা থাকে সব মহলে। কিন্তু বাড়ছে উত্তাপ, তাতে খাপ খাওয়ানোই যেন বিশ্বজুড়ে মানুষের বড় চ্যালেঞ্জ। ১৮৫০ সাল থেকে পৃথিবীতে আনুষ্ঠানিকভাবে তাপমাত্রা রেকর্ড শুরু হয়। সেই থেকে এ পর্যন্ত করা তাপমাত্রার বিশ্লেষণ বলছে, বিশ্বের ইতিহাসে ২০২৩ সাল অর্থাৎ গেল বছর ছিল সবচেয়ে উষ্ণতম বছর, যা ৫০ বছরের আবহাওয়ার গড়কে অতিক্রম করেছে। চলতি বছরের জানুয়ারি মাসও বৈশ্বিক উষ্ণতার রেকর্ড ছুঁয়েছে। ২০২৩ সাল ছিল উষ্ণতম বছর এবং বাংলাদেশেও মাইল্ড টু মডারেট অর্থাৎ মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ সেটা ক্রমশ তার ব্যক্তিকাল বৃদ্ধি পেয়েছে। আশঙ্কা করছি যে এই যে চরম ভাবাপন্ন তাপপ্রবাহ, এই তাপপ্রবাহর ব্যক্তিকাল বাড়বে এবং গ্লোবাল উষ্ণায়নের ছোঁয়া যেহেতু বাংলাদেশে লেগেছে। ২০২৩ সাল উত্তপ্ত বছর ছিল এবং আমরা আশঙ্কা করছি ২০২৪ সাল উত্তপ্ত বা উষ্ণতম বছর হতে যাচ্ছে। বাংলাদেশের পশ্চিমে যে অঙ্গরাজ্যগুলো আছে, বিশেষ করে পশ্চিমবঙ্গ, ওইখানে তাপমাত্রা এই সময় একটু বেশিই থাকে। বিহার, উড়িষ্যার তাপমাত্রা একটু বেশিই থাকে। অন্ধ্রপ্রদেশ, ওইখানে তাপমাত্রাগুলো একটু বেশি থাকে। উত্তরপ্রদেশ, ওই প্রভাবটাও আমাদের বাংলাদেশের উপরে পড়ে। কেন গরম বাড়ছে? কেনই বা পৃথিবী উত্তপ্ত হচ্ছে ক্রমেই? গবেষকরা বলছেন, পৃথিবী উত্তপ্ত হওয়ার প্রধান কারণগুলো মানুষেরই সৃষ্টি করা। শিল্প বিপ্লবে গ্রিনহাউস গ্যাসের নির্গমন, জলবায়ু পরিবর্তন, প্রশান্ত মহাসাগরে উষ্ণ সমুদ্র স্রোত অর্থাৎ এল নিনোর প্রভাব সহ নানা কারণে প্রাক বর্ষা, বর্ষা ও বর্ষা পরবর্তী ৩ সময়ে তাপমাত্রা বাড়ছে। বর্ষা আসছে দেরিতে, যাচ্ছেও দেরিতে। তাপপ্রবাহের সংখ্যা বাড়ছে দিন দিন। দেখা যাচ্ছে চরম ভাবাপন্ন অবস্থা। বিশ্বব্যাপী তাপমাত্রার বৃদ্ধি এটি একটি ঘটনা চলমান এবং বৈশ্বিকভাবেই একটা চিন্তার বিষয়। অনুমান করা হয় গত ১০০ বছরে হয়তো ১ থেকে ১.৫ ডিগ্রি টেম্পারেচার তাপমাত্রা বেড়েছে পৃথিবীতে বৈশ্বিকভাবে, এবং গত হয়তো ১০, ১৫, ২০ বছরে এটা আমরা আমাদের জীবিতকালে আমরা উপলব্ধি করছি খুব ভালোভাবেই। ১৮৫০ থেকে ১৯০০ সাল পর্যন্ত আবহাওয়ার গড় তাপমাত্রাকে অতিক্রম করেছে ২০২৩ সালের তাপমাত্রা, যা ঊনবিংশ শতাব্দীর শেষার্ধ থেকে প্রায় ১.৩৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। গবেষকরা বলছেন ২০২৩কে ছাড়িয়ে যাবার ৩৩ আশঙ্কা রয়েছে ২০২৪ সালের। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা। দেশজুড়ে চলছে দ্বিতীয় দফার হিট অ্যালার্ট। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকবে। তবে টানা তাপপ্রবাহে বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। তীব্র গরমে বিভিন্ন অঞ্চলে গলে গেছে মহাসড়কের পিচ। এদিকে বৃষ্টির জন্য বিশেষ নামাজ হয়েছে অনেক জেলায়। এদিকে হিটস্ট্রোকে রাজবাড়ী ও সিরাজগঞ্জে 2 জনের মৃত্যু হয়েছে। মিজানুর রহমানের রিপোর্ট। দেশে চলমান তীব্র তাপপ্রবাহের কারণে আবহাওয়া অধিদপ্তর ঘোষিত ৭২ ঘন্টা হিট অ্যালার্টের দ্বিতীয় দিন বুধবারও ঢাকা, রাজশাহী, পাবনা, চুয়াডাঙ্গা সহ উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলের বেশ কিছু জেলায় সারাদিন তীব্র গরম অনুভূত হয়েছে। এসব অঞ্চলের মানুষের জীবনযাপন বেশ দুর্বিষহ হয়ে পড়েছে। ময়মনসিংহের ভালুকায় রোদের তাপে মহাসড়কে রাস্তার পিচ গলে গেছে। এছাড়া রাজবাড়ীর গোয়ালন্দে একজন প্রবীণ শিক্ষক ও সিরাজগঞ্জের একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হিট স্ট্রোকে মারা গেছে। এদিকে তীব্র গরমে কষ্টসাধ্য হয়ে পড়েছে রাজধানীর খেটে খাওয়া মানুষের জীবনযাত্রা। অনেকই কষ্ট হচ্ছে, এটা ভাষায় প্রকাশ করা যায় না তাপদাহ। তারপরে পেটে টাকা দেয়, বাইরে তো হয় না, খাদ্য আমি ভাত পাই না। ব্যক্তি ভাড়া কেউ দেয় না এবং আমরা ব্যক্তি ভাড়া চাইও না, কারণ চাইলে তো অনেকে রাগ করে। বাচ্চা দিন দিরা
তাপমাত্রা বেশি, এই কারণে শরবতের ব্যবসা ভালো। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বিচ্ছিন্নভাবে দেশের কোথাও কোথাও হালকা বৃষ্টি হলেও তাপমাত্রা কমার মতো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বর্তমান যে হিটওয়েভ, এটা থেকে সহসায় পরিত্রাণের কোনো সম্ভাবনা সামনে দেখা যাচ্ছে না, কারণ হিটওয়েভ থেকে পরিত্রাণের জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে বিস্তীর্ণ এলাকা জুড়ে যদি ব্যাপক বৃষ্টিপাত বা মাঝারি ধরনের বৃষ্টিপাত হয় তখন এই পরিস্থিতির একটা পরিবর্তন হতে পারে, তবে সহসায় সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখছি না। এদিকে বৃষ্টির জন্য চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, লালমনিরহাট, নীলফামারী, চাঁপাইনবাবগঞ্জ সহ অনেক জেলায় মুসল্লিরা বৃষ্টি কামনা করে ইস্তিসকার নামাজ আদায় করেছেন। এদিকে হাইকোর্ট সহ বিভিন্ন এলাকায় নিম্ন আয়ের ও ছিন্নমূল মানুষের মধ্যে পানি বিতরণ করা হয়েছে। তীব্র গরমে শিশুদের ডায়রিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্তর হার বেড়ে যাওয়ায় হাসপাতালগুলোতে রোগীর চাপ বৃদ্ধি পেয়েছে। তাপপ্রবাহের মধ্যে সুস্থ থাকতে পানিসহ তরল জাতীয় খাবার বেশি খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। মিজান রহমান, এনটিভি নিউজ, ঢাকা। 6 দিনের সরকারি সফরে থাইল্যান্ড গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ ব্যাংকক স্থানীয় সময় দুপুর 1টার কিছু পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি ব্যাংককের ডন মুয়াং বিমানবন্দরে অবতরণ করলে গান স্যালুটের মাধ্যমে তাকে স্বাগত জানানো হয়। থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংযুক্ত মন্ত্রী পুয়াংপেট চুনলাইত শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান। বাংলাদেশের সরকার প্রধান এই সফরে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী থেভিসিনের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন এবং জাতিসংঘের এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন UNESCAP-এ 80তম অধিবেশনে যোগ দেবেন। এর আগে দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে ঢাকা ত্যাগ করেন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে 3 জন বিচারপতি নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। নিয়োগপ্রাপ্তরা হলেন বিচারপতি মোহাম্মদ আব্দুল হাফিজ, বিচারপতি মোহাম্মদ শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেন। রাষ্ট্রপতির আদেশক্রমে তাদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। আগামীকাল সকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ পড়াবেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। নতুন নিয়োগের পর আপিল বিভাগের বিচারপতির সংখ্যা দাঁড়ালো 8 জনে। আপিল বিভাগের নতুন বিচারপতি নিয়োগ দেওয়ার মামলা জট কমে আসবে। তার শীঘ্রই ষোড়শ সংশোধনী মামলার রিভিউ সহ গুরুত্বপূর্ণ মামলার শুনানি করা যাবে বলে মনে করেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। উপজেলা নির্বাচনে মন্ত্রী ও সংসদ সদস্যদের স্বজনরা প্রতিদ্বন্দ্বিতা করছেন কিনা তা জানতে ভোটের দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। আর মন্ত্রী ও সংসদ সদস্যদের স্বজন কারা সে বিষয়টি নিয়ে মন্তব্য করতে চাননি কাদের। নজরানা চৌধুরীর রিপোর্ট। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মন্ত্রী ও সংসদ সদস্যদের স্বজনরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না, আওয়ামী লীগের কেন্দ্র থেকে এমন নির্দেশনা দেয়া হয়েছিল। কিন্তু প্রথম ধাপের নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের পর দেখা গেল দলের সেই নির্দেশনা প্রায় কেউই মানেননি। এ অবস্থায় বুধবার আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, শেষ পর্যন্ত মন্ত্রী ও সংসদ সদস্যদের স্বজন কারা নির্বাচনে অংশ নিচ্ছেন তা বুঝতে ভোটের দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। নির্বাচন কমিশনে যে সময়সীমা, তারপরও কেউ ইচ্ছে করলে প্রত্যাহার করতে পারে। কাজে এ বিষয়টি চূড়ান্ত বলে মনে করতে ইলেকশন পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। দল বিভিন্ন সময় বিভিন্ন কৌশলে ডিসিপ্লিনারি অ্যাকশন নিয়ে থাকে। শেষ পর্যন্ত যারা করবে না সে ব্যাপারেও আমাদের পার্টির সিদ্ধান্ত আমরা সময় মতো নেব। দলের সর্বোচ্চ পর্যায়ের নির্দেশ অমান্যকারীদের শাস্তির মুখোমুখি না করা গেলে দলের শৃঙ্খলায় সমস্যা হবে কিনা এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, শত বাধা বিপত্তি পার করে আওয়ামী লীগ বাংলার মাটিতে কোমর সোজা করে দাঁড়িয়ে আছে। তবে মন্ত্রী ও সংসদ সদস্যদের স্বজনের মধ্যে কারা পড়বেন এ বিষয়টি নিয়ে কিছু জানাতে চাননি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। সেটা আমাদের উপর ছেড়ে দিন। আপনারা সবকিছু নির্ধারণ করলে আমরা পার্টি করতেছি। আপনারা এক একটা সংজ্ঞা তো লিখে বলছেন,
না, আমি আর বলবো না, আমাদেরটা আমাদের কাছে থাকে। আওয়ামী লীগ যেহেতু দলীয়ভাবে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিচ্ছে না, তাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ নির্বাচিত হলে তার দায় দলের নয় বলেও জানান দলটির সাধারণ সম্পাদক। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। দলের সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন তাদের নির্বাচন থেকে সরিয়ে আনতে নানাভাবে তৎপরতা চালাচ্ছে বিএনপি। এতে দল অনেকটাই সফল বলে দাবি দলটির নেতাদের। তবে শেষ পর্যন্ত যারা নির্বাচনে থাকবেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে তারা। ইমরুল হাসানের রিপোর্ট। দলগতভাবে উপজেলা নির্বাচন বর্জনের ঘোষণা দিলেও প্রথম ধাপের নির্বাচনে বিএনপির অন্তত ৩৮ জন বর্তমান ও সাবেক নেতা এবং তাদের স্বজন চেয়ারম্যান পদে স্বতন্ত্রভাবে ভোট করছেন। এদের 18 জন বিএনপির স্থানীয় পর্যায়ের নেতা। দলের অনুরোধ সত্ত্বেও মনোনয়নপত্র প্রত্যাহার করেননি তারা। গত উপজেলা পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান প্রার্থী ছিলাম, ওই সময় দলের নির্দেশে আমি আমার প্রার্থিতা প্রত্যাহার করি, কিন্তু এবারের প্রেক্ষাপটটা আমার নিজের বাস্তবতা, বয়স সবকিছু মিলিয়ে জনগণের একটা চাওয়া ছিল। আমিও কনফিডেন্স আমার মধ্যে আছে যে আমি এবারের নির্বাচনে জয়ী হব, সেই জন্যই আমি নির্বাচন করব। দল আসে নাই, সেটা দলের সিদ্ধান্ত, আমি নির্বাচন করব, সেটা আমার সিদ্ধান্ত। নির্বাচনী প্রচার শুরু হয়ে গেলেও এখনও তাদেরকে নির্বাচন থেকে সরিয়ে আনার চেষ্টা করছে বিএনপি। 148 উপজেলায় প্রথম ধাপের ভোট হবে 8ই মে। 21শে মে পরের ধাপে নির্বাচন হবে 160টি উপজেলায়। দ্বিতীয় ধাপেও বিএনপির অন্তত 35 জন নেতা মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রার্থিতা প্রত্যাহারে হাইকমান্ডের বার্তা পৌঁছে দেওয়া হয়েছে তাদের কাছেও। আমাদের যারা দলের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব আছে, বিভিন্ন জেলার সভাপতি, সেক্রেটারি বা আহ্বায়ক, সদস্য সচিবরা বা থানার যারা দায়িত্ব, তারা সার্বক্ষণিকভাবে তাদের সঙ্গে যোগাযোগ করছে, মনিটর করছে এবং তাদেরকে অনুরোধ করছে প্রত্যাহার করার জন্য। তাদেরকে কাউন্সিলিং করা হচ্ছে এবং আমার বিশ্বাস যে আলটিমেটলি 8ই মে তো ফার্স্ট ফেজে ভোট, তার আগে হয়তো বিএনপির প্রার্থী হিসেবে যারা অংশগ্রহণ করছে এটা সুন্দর করে দাঁড়াবে আমি মনে করি। এরপরেও চেষ্টা করেছি, যেহেতু উদ্যোগ করে নাই, এখন তাদেরকে নিয়ম অনুযায়ী যেভাবে বহিষ্কার করা হয় ঠিক সেভাবে বহিষ্কার করা হবে। এই সরকারের আমলই একটা সময় প্রত্যেকটি সিটি কর্পোরেশনে বিএনপির প্রার্থীরা মেয়র হয়েছিলেন। যতগুলো পৌরসভা এবং উপজেলা ছিল, উপজেলা চেয়ারম্যান, এর মধ্যে 2/3 অধিক ছিল বিএনপির প্রার্থীরা। কিন্তু ফল কি হয়েছে? কেউ সুস্থ চেয়ারে বসে দায়িত্ব পালন করতে পারেননি। এই জন্য আমাদের নেতাকর্মীদের বলছি, তোমাদের এই শক্তিটা সংরক্ষিত রাখো, এটা অন্য কাজে লাগাও। এখানে লাগাও, তোমাকে তো দায়িত্ব পালন করতে দিবে না তোমাকে এই সরকার। তুমি মনে করো না তুমি স্বতন্ত্র নির্বাচিত হয়েছো, তুমি যে একবার বিএনপিতে নাম লিখিয়েছো, এটাই তারা মনে রাখে। বিএনপি বলছে জাতীয় নির্বাচন বর্জনের পর স্থানীয় সরকারের নির্বাচনে অংশ নিলে বৈধতা দেওয়া হবে বর্তমান সরকারকে। এছাড়া ভোটের সুষ্ঠু পরিবেশ নেই বলে মনে করে দলটি। বিএনপি উপজেলা নির্বাচনে যাবে কি যাবে না সেটা কিন্তু প্রশ্ন নয়। প্রশ্ন হচ্ছে যে নির্বাচন যদি সুষ্ঠু এবং নিরপেক্ষ না হয় তাহলে বিএনপি যাবে কি যাবে না, এটাই হচ্ছে সত্যিকারের প্রশ্ন। আচ্ছা, আজকে তো স্পষ্ট এই যে সেটআপ, বর্তমান সরকারের সেটআপ, বর্তমান নির্বাচন কমিশনের যে সেটআপ, সেখানে তো কোনো সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন পারে না। কাজে এই ধরনের সেটআপের মধ্যে আমরা তো কোনোদিন নির্বাচনে যাব না, কারণ নির্বাচন তো একটা প্রফেশন, সেই নির্বাচন একটা ভাওতাবাজি, সেই নির্বাচনের মাধ্যমে মানুষকে প্রতারিত করা হচ্ছে। ভোট বর্জনে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে নেতিবাচক কোনো প্রভাব পড়বে না বলে দাবি করছে বিএনপি। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। কক্সবাজার জেলায় কত রোহিঙ্গাকে ভোটার করা হয়েছে তার তালিকা চেয়েছে হাইকোর্ট। আগামী 6 জুনের মধ্যে কক্সবাজারের ডিসি সহ সংশ্লিষ্টদের এ তালিকা আদালতে দাখিল করতে বলা হয়েছে। একই সঙ্গে কক্সবাজারের ঈদগাঁও ইউনিয়নের 38 রোহিঙ্গাকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার নির্দেশও দিয়েছে আদালত। আজ বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতের রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ সিদ্দিকুল্লাহ মিয়া। কত রোহিঙ্গা কক্সবাজারে নাগরিকত্ব পেয়ে ভোটার হয়েছেন তার তালিকা দাখিলের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয় গতকাল। দীর্ঘদিন কারাভোগের পর রাখাইন থেকে 173 বাংলাদেশিকে নিয়ে কক্সবাজার বিআইডব্লিউটিএ ঘাটে পৌঁছেছে মিয়ানমার প্রতিরক্ষা বাহিনীর একটি জাহাজ। এদিকে প্রিয়জনদের ফেরত পেয়ে আনন্দিত স্বজনরা।
অনেকে কান্নায় ভেঙে পড়েন। দুপুরে বিজেপি সদস্য সহ দেশটির প্রতিনিধি দল জাহাজে করে 173 বাংলাদেশিকে নিয়ে নুনিয়াছড়া ঘাটে পৌঁছায়। এই সময় স্থানীয় সংসদ সদস্য, বিজিবি ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের গ্রহণ করেন। পরে ঘাটেই কারাভোগকারী বাংলাদেশিদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এদের মধ্যে 129 জনের বাড়ি কক্সবাজারে, অন্যরা চট্টগ্রাম, রাজবাড়ী সহ বিভিন্ন জেলার বাসিন্দা। মিয়ানমারের এই জাহাজে করেই রাখাইনের সংঘাতের কারণে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া বিজেপির 2 শতাধিক সদস্যকে আগামীকাল নিজ দেশে ফেরত পাঠানো হবে। রোহিঙ্গা ইস্যুতে ভারত বাংলাদেশের পাশে রয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ মহিবুর রহমান। প্রতিমন্ত্রীর সাথে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় কুমার ভার্মা। তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের সঙ্গে যতগুলো ব্যাপার রয়েছে সবগুলো নিয়ে আলোচনা হয়েছে। জানান, রোহিঙ্গা প্রত্যাবাসনের কাজ কূটনৈতিকভাবে অব্যাহত রয়েছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য দেশকে নিরাপদ ও দুর্যোগ মুক্ত রাখতে ভারত বাংলাদেশ একসাথে কাজ করবে বলেও জানান প্রতিমন্ত্রী। আগামী বছর থেকে হজ কোটার 70% সরকারিভাবে পাঠানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী ফরিদুল হক। রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে হজ যাত্রীদের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শেষে তিনি এসব কথা জানান। আগামী 9 মে থেকে হজ ফ্লাইট শুরু হবে জানিয়ে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, যেসব এজেন্সি নির্ধারিত সময়ে হজ যাত্রীদের ভিসা ও বাড়ি ভাড়া করবে না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। হজ যাত্রাকে নির্বিঘ্ন করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, অন্যান্য দেশের মতো রাষ্ট্রীয়ভাবে ধীরে ধীরে বাড়ানো হবে হজ যাত্রীদের প্যাকেজের সংখ্যা। ওঠার মধ্যে তার পার্সেন্টেজ অনুসারে আমাদের মানে চিন্তা চেতনা মাননীয় প্রধানমন্ত্রী, সেটা হলো আমরা 70% যেন আমরা নিতে পারি। একবারে না পারি, আস্তে আস্তে আমাদের ট্রাই করতে হবে, আমরা সেই পর্যায়ে যেতে চাই। তারা বাড়ি ভাড়া করেছে এবং যে বাড়ি ভাড়াগুলো করেছে সেগুলো ঠিক আছে, যেগুলো বাকি আছে সেগুলো তারা করবে। আর দায়িত্বহীনতার যদি কাজ করে, আমাদের যে হজ আপনার আইন হয়েছে 22-এ আমরা এটা বিধিমালা নীতিমালা করেছি, সেই নীতিমালা আলোকেই তাদের এগেনস্টে সেইভাবেই অ্যাকশন নেওয়া হবে। গভীর শোক আর শ্রদ্ধায় স্মরণ করা হয়েছে রানা প্লাজা ট্র্যাজেডিতে নিহত শ্রমিকদের। ভোর থেকেই নানা শ্রেণী পেশার অসংখ্য মানুষ সাভারে ধসে পড়া রানা প্লাজার সামনে অবস্থিত অস্থায়ী বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন। ওই দুর্ঘটনায় জড়িতদের বিচার দাবি করেন তারা। আরও জানাচ্ছেন জাহিদুর রহমান। 2013 সালের 24 এপ্রিল 11 বছর আগে ধসে পড়েছিল সাভার বাজার বাস স্ট্যান্ডের 8তলা রানা প্লাজা। তার আগেই ভয়ানক দুর্ঘটনার পূর্বাভাস দেখায় ভবনে একের পর এক ফাটল। ঝুঁকি জেনেও সেদিন হাজার হাজার শ্রমিককে কাজে বাধ্য করার মাধ্যমে একরকম মৃত্যুকূপেই ঠেলে দেওয়া হয় নিরীহ শ্রমজীবী মানুষদের। বাংলাদেশের ইতিহাসে ঘটে যাওয়া সবচেয়ে বড় এই দুর্ঘটনায় প্রাণ হারানো 1136 জন মানুষের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাতে সকাল থেকেই ফুলে ফুলে ভরে ওঠে অস্থায়ী শহীদ বেদি। ঘুরে ফিরে উঠে আসে নিরাপদ কর্মস্থলের বিষয়টি। আমরা যেখানে যেটা দেখি, যে ডিপার্টমেন্টের অন্তর্ভুক্ত হয় কাজটা, আমরা তাদেরকে ওই সময় ইনফর্ম করি যে এখানে একটা হচ্ছে, আপনারা যদি দেখেন তাহলে এগুলো রেকটিফিকেশন করা সম্ভব বা এই দুর্ঘটনাগুলো এড়ানো সম্ভব। শ্রদ্ধা নিবেদন ছাড়াও মানববন্ধন সহ প্রতিবাদী নানা কর্মসূচি পালন করেন শ্রমিকরা। নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাতের পাশাপাশি এ সময় রানা প্লাজার ট্র্যাজেডির সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের পাশাপাশি দ্রুত বিচার দাবি করেন শ্রমিকরা। বিচার খুব দ্রুততম সময়ের মধ্যে হওয়ার কথা ছিল, সেটা 11 বছর পার করা মানে শ্রমিকদের সাথে আরেকটা প্রহসন এবং বেইমানি করা। এবং এই জায়গায় হচ্ছে আমরা অবিলম্বে সেই বিচারটা করার জন্য বলছি। আর কোনো ধরনের গাফিলতি, দীর্ঘসূত্রতা আমরা দেখতে চাই না। রানা প্লাজার বিচার হলে টেম্পাকো, মাল্টিফাইবার এবং আপনার সেজান জুসে এই ঘটনা ঘটতো না। এই ঘটনাগুলো বিচার না হওয়ার অন্যতম কারণ হচ্ছে যে প্রচলিত আইনে এই এত বড় হত্যাকাণ্ডের বিচার করা সম্ভব নয়। এ কারণে আইনকে সংশোধন করা দরকার। বিভীষিকাময় দিনটিতে নানা কর্মসূচির মাধ্যমে হতাহত শ্রমিকদের ক্ষতিপূরণ, সুচিকিৎসা, পুনর্বাসন, স্মৃতিস্তম্ভ নির্মাণ এবং ভবন মালিক সোহেল রানা সহ দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি ও নিরাপদ কর্মপরিবেশ
নিশ্চিত করার দাবি জানান শ্রমিকরা। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, সাভার, ঢাকা। মে মাস থেকে ডেঙ্গু বিরোধী অভিযানে নামবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। অভিযানে এডিসের লার্ভা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণের মেয়র ফজলে নূর তাপস। রাজধানী গুলিস্তানে মতিউর রহমান পার্কের উন্নয়ন কাজ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। মে মাস থেকেই কিছু অগ্রিম অভিযান আমরা পরিচালনা করার সিদ্ধান্ত আমরা নিয়েছি। আমাদের যে কর্ম পরিকল্পনা এবং সূচি সেই অনুযায়ী আমরা মে মাসেই আমরা আমাদের অংশীজনদের সাথে বিভিন্ন পর্যায়ে মত বিনিময় সভা করব। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।